Welcome back once again to this channel English for All. Our Casuarina trip. যেমনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আমি অ্যাসিওর করছি যে এই পূর্ণাঙ্গ ভিডিওটি তোমাদের প্রত্যেককে অনেকটা সাহায্য করবে। তাই অবশ্যই অ্যাজ ইউজুয়াল যেমনটি আমি রিকোয়েস্ট করে থাকি প্রত্যেককেই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আওয়ার ক্যাজুরিনা ট্রিপ কবিতাটি পাবলিশড হয়েছিল 1881 খ্রিস্টাব্দে এনসিন ব্যালাক্স অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান নামক একটি জার্নালে। এবং যদি আমরা এই কবিতার যে ব্যাকগ্রাউন্ডটা উপলব্ধি করতে চাই, তবে আমাদের অবশ্যই জানতে হবে এই কবি সম্পর্কে। যে জিনিসটা খুব সহজেই বলতে পারি যে তরু দত্ত একজন অ্যাংলো ইন্ডিয়ান কবি ছিলেন, অতএব তিনি ভারতীয় ছিলেন এবং তিনি ইংলিশে লিখতেন। শুধুমাত্র ইংলিশ নয়, তিনি সংস্কৃত, ফ্রেঞ্চ, বাংলা, এমনকি ইংলিশেও লিখতে পারতেন। এবং যখন তিনি ইন্ডিয়াতে বাস করতেন, ঘরের সামনে থাকা একটা ক্যাজুরিনা গাছ ছিল। ক্যাজুরিনা ট্রি আসলে কিছুই নয়, এমন একটা গাছ যেগুলো অস্ট্রেলিয়া উপমহাদেশে বেশি পাওয়া যায়। এবং সেই গাছটাকে আমাদের কবি তার ঘরের জানলা থেকে সবসময় দেখত। এবং বর্তমানে কবি কিন্তু বিদেশে রয়েছেন এবং সেই জায়গাতে তিনি রোমন্থন করছেন তার অতীতকালের ঘটনাগুলোকে। কিভাবে তিনি এনজয় করতেন এই গাছের তলায় বসে, কিভাবে তার ভাই বোনদের সঙ্গে তিনি খেলাধুলো করতেন, এই সমস্ত কিছুর পূর্ণাঙ্গ বিবরণ এই কবিতার মাধ্যমে দেওয়া হয়েছে। তাই আমরা সহজেই বলতে পারি এই কবিতাটি একটি অটোবায়োগ্রাফিক্যাল কবিতা এবং এই কবিতাটি সত্যিই খুব ইন্টারেস্টিং হবে। তাই তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আমি চেষ্টা করব এই কবিতার পূর্ণাঙ্গ অ্যানালিসিস করতে লাইন বাই লাইন, এবং আমি আশাবাদী যে তোমরা হয়তো প্রত্যেকেই উপলব্ধি করতে পারবে এই কবিতার মূল বিষয়বস্তু। চলো এবার দেখে নেওয়া যাক কবিতার মধ্যে কি বলা হচ্ছে। লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। লাইক এ হিউজ পাইথন, পাইথন মানে অজগর সাপ, ঠিক একটা বিশাল আকৃতি অজগর সাপের নাই। ওয়েন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, রাগেড মানে হচ্ছে অমসৃণ, ক্ষত বিক্ষত হয়ে যাওয়া, ট্রাঙ্ক মানে গাছের যে কাণ্ড বলি। অতএব একটা অজগর সাপের মতো ওয়েন্ডিং রাউন্ড মানে পেঁচিয়ে ধরছে, অতএব অজগর সাপের মতো একটা জিনিস পেঁচিয়ে ধরছে একটা অমসৃণ গাছের কুঁড়িকে। ইন এ ডেন্টেড ডিপ উইথ স্কার্টস, এবং তার মধ্যে অসংখ্য পরিমাণে ক্ষত বিক্ষত রয়েছে। ইন্ডেন্ট মানে হচ্ছে কিছু খোদাই করে রাখা। তোমরা নিশ্চয়ই দেখবে তোমাদের বিদ্যালয়ে যে সমস্ত চেয়ার থাকে বা গাছপালা থাকে, সেখানে অনেকে ছুরি দিয়ে নিজের নাম লিখে রাখেন। অতএব গাছের ছালটাকে তুলে দিয়ে তার নামটা লেখা হয়। ঠিক এই রকম এই পাইথন সাপটা এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে যে তার গায়ের মধ্যে ওইরকম অসংখ্য দাগ রয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এবং এই গাছটার উচ্চতা কীরকম না নিয়ার দ্য স্টার্স, অতএব নক্ষত্রের কাছাকাছি। এবং এই গাছটা কীরকম না গগনচুম্বী। আমরা নিশ্চয়ই জানি যে একটা গাছ কোনো মতো স্টার বা নক্ষত্রের কাছে পৌঁছাতে পারবে না, অতএব আমরা বলতে পারি নিয়ার দ্য স্টার্স মানে হচ্ছে গগনচুম্বী। অতএব ওই যে গাছটা এই কাণ্ডটাকে আঁকড়ে ধরে রাখছে, কীরকম ধরে রাখছেন, আপ টু ইটস ভেরি সামিট, একেবারে গাছের সর্বোচ্চ শিখর পর্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আ ক্রিপার ক্লেমস, এবার আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম এই যে অজগরের মতো যে জিনিসটা একটা গাছকে ধরে রাখছিল, ওটা কে না ক্রিপার, একটা লতা জাতীয় গাছ। ইন হুজ এমব্রাসেস উড নো আদার ট্রি কুড লিভ, এবং এই গাছটা এমনভাবে এমব্রাস করছিল, জড়িয়ে ধরে রাখছিল, যে হয়তো অন্য কোনো গাছ হলে বাঁচত না। এবং খুব ইন্টারেস্টিংলি একটা ইমাজেরি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে অজগর সাপের সঙ্গে আমাদের যে ক্রিপার বা লতা গাছের যে কম্পারিজনটা খুব অদ্ভুত। তোমরা নিশ্চয়ই জানো যে একটা অজগর সাপের কোনো বিষ নাই, এবং সে যখন তার শিকার খায় তার দেহটাকে পুরোপুরি ওই শিকারের চারিদিকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে, এবং তারপরে সেই শিকারটা মারা যায় এবং তারপরে গিলে খায়। এই পাইথন গাছটা যেন ঠিক সেই রকম ওই ক্যাজুরিনা গাছটাকে একেবারে আষ্টে পিষ্টে ধরে রাখছিল। হয়তো অন্য কোনো গাছ হলে অনায়াসে মারাই যেত, কিন্তু এই গাছটার অদম্য শক্তি এবং এই গাছটার স্ট্রেংথ এতটাই বেশি ছিল যে সে কিন্তু আজও অবধি বেঁচে আছে। এবং কীরকম বেঁচে আছে না, বলে গ্ল্যান্টলি দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ,
জায়ান্ট বলতে ওই যে ক্যাজুরিনা ট্রি, যে বিশাল দৈত্যাকৃতি, তাকেই বলা হচ্ছে। কিন্তু খুব সাহসিকতার সহিত ওই দৈত্যাকৃতি গাছটা পড়ে আছে বা ধরে রাখছে ওই গুল্ম জাতীয় গাছটাকে। স্কার্ফ মানে হচ্ছে আমরা জানি ওড়না টাইপের কিছু কাপড় বোঝায়, যেগুলো মেয়েরা ইউজুয়ালি কোথাও যাওয়ার সময় পরে যায়। এখানে স্কার্ফ বলতে ওই যে লতাগুল্ম এবং যার মধ্যে অসংখ্য পাতা রয়েছে, পাতার বাহার সম্পন্ন গাছটাকে বোঝানো হচ্ছে। এবং এই গাছটা যেন ওই ক্যাজুরিনা ট্রিটাকে পুরোপুরি আষ্টে পিষ্টে ধরে রাখছে এবং স্কার্ফের মতো কাজ করছে। মানে ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল বাউস, যেমন এবং ফুলগুলো হাং ঝুলে আছেন ক্রিমসন, অর্থাৎ লাল, গাঢ় লাল রঙের ফুলগুলো ঝুলে আছে, ক্লাস্টার গুচ্ছ আকারে, অর্থাৎ একসঙ্গে গুচ্ছ গুচ্ছ অনেক ফুল আছে। অল দ্য বাউস, যেমন সমস্ত গাছের ডাল বরাবর, অর্থাৎ প্রত্যেকটা গাছের ডালে আমরা এই রকমের ফুলের গুচ্ছ দেখতে পাবো। যতগুলো ডাল আছে প্রত্যেকটা গাছের ডালে অসংখ্য ফুলের গুচ্ছ রয়েছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ডস এন্ড বি, এবং যে জায়গাতে বা এই যে ফুলগুলো হয়ে আছে গাছের ডালে, এই গাছের ওপরে অল ডে সমগ্র দিন ধরে জড়ো হচ্ছে কি না বার্ডস অ্যান্ড বিজ, পাখি এবং মৌমাছিরা সেখানে জড়ো হচ্ছে। অ্যান্ড অফেন এট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং, আর প্রায় দেখা যায় অ্যাট এ নাইট, রাত্রিতে, দ্য গার্ডেন ওভারফ্লোজ, ওই গার্ডেনটা, ওই বাগানটা যেন প্রতিধ্বনিত হচ্ছে, উপচে পড়ছে, উইথ ওয়ান সুইট সং, একটা সুমধুর গানের দ্বারা। আমাদের কবি এই বাগানটাকে কম্পেয়ার করছেন একটা খুব সুন্দর জলভর্তি পেয়ালার সঙ্গে, এবং সামান্য আঘাতে কি হয় না ওই পেয়ালার জল উথলে পড়ে। এই বাগানের মধ্যে যে ফুলগুলো রয়েছে সেই ফুলের আকর্ষণে অসংখ্য পাখি মৌমাছি আসে, এবং সমগ্র রাত্রি ধরে সমগ্র দিন ধরে এই পাখিগুলো গান গেয়ে চলে, এবং সেই গানগুলো যেন মনে হচ্ছে ওভারফ্লো হচ্ছে, এবং ওই বাগানের যে চৌহদ্দি বা চতুর্দিকের সীমানা, সেই সীমানা অতিক্রম করে একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়ছে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এবং এই গানটা এতটাই সুমধুর এবং এই বিস্তার এতটাই বেশি যে কবি মনে করছেন যে বোধহয় এই গানটার কোনো শেষ নেই, গানটা চলতেই থাকবে চলতেই থাকবে, গানটা নিরন্তর একটা পর্যায়ে চলতেই থাকবে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রিজ, আর এই গানটা গা হচ্ছে ডার্কলিং, অন্ধকারাচ্ছন্ন কোনো একটা জায়গাতে। অতএব হতেই পারে ওই গাছের মধ্যে অসংখ্য ছায়া ছিল, সেই ছায়াময় কোনো একটা অঞ্চলের মধ্যে কোনো পাখি বসে সেখান থেকে গানটা গাইছে। হোয়াইল ম্যান রিপোজ, আর যে সময় কিনা মানুষেরা বিশ্রাম করছিল। অতএব মানুষেরা বিশ্রাম করছে, আর এই বিশ্রামের মধ্যে ওই গানটা খুব সুন্দর বেরিয়ে আসছে, ফলে প্রত্যেকটা মানুষের কাছে গানটা খুব সুন্দর সুমধুর লাগছিল। এবার দেখে নেওয়া যাক সেকেন্ড স্ট্যান্জা। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন, যখন দিনের বেলা প্রথমে আমি আমার ঘরের যে জানালা ছিল সেই দরজাগুলো খুলে ফেলছি, কীরকম না ওপেন থ্রোন, একেবারে বিস্তীর্ণভাবে পুরোপুরি খুলে ফেলা, কোথাও কোনো বাধা না রেখে যে পরিমাণ পাল্লাগুলো ছিল সমস্ত কিছু একেবারে খুলে ফেলা। অ্যাট ডন, এই কাজটা করা হচ্ছে কখন? একেবারে সকালের প্রথম লগ্নে। মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, এবং আমার চোখটা সত্যি খুব আনন্দে বিগলিত হয়ে যায় অন ইটস রেস্ট, যখন আমার চোখটা গিয়ে পতিত হয়, নিবন্ধ হয় ওই গাছের ওপরে। ইট বলতে ওই ক্যাজুরিনা ট্রির ওপরে, অর্থাৎ ওই গাছের ওপরে যখন সকালবেলা আমার দৃষ্টিটা পতিত হয়, আমার দৃষ্টি, আমার চোখের যে ভঙ্গিমা বা আমার মনের যে মানসিকতা সত্যি খুব আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। Sometimes, and most in winter, on its crest a grey baboon shakes statue-like alone. Sometimes, মাঝে মধ্যে, and most in winter, কিন্তু বেশিরভাগ শীতকালেকে দেখা যায়। কি দেখা যায় না on its crest, crest বলতে একেবারে শিখরভাগ, অর্থাৎ একটা গাছ, একটা মগডাল বলতে পারি, একটা গাছ তার সর্বোচ্চ যে উঁচু ডাল রয়েছে তাকে শিখর বলা হয়। এই যে ক্রেস্টের এ গ্রে বেবুন শেক্স, সেখানে একটা ধূসর রঙের বানর কি করে বসে থাকে, স্ট্যাচু লাইক, একেবারে স্থির হয়ে বসে থাকে, যেমন স্ট্যাচুর মতো, অ্যালোন, একাকী বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, আর সেখান থেকে সে দেখতেই থাকে
সূর্যের উদয়, কিভাবে সূর্য আস্তে আস্তে করে দিগন্ত রেখা থেকে উদিত হচ্ছে, এই পুরো দৃশ্যটাই সে অবলোকন করে। সে বলতে কে, ওই গ্রে বাবনটি। হোয়াইল অন লোয়ার বাউজ, আর যখন কিনা নিচের দিকের ডালগুলিতে হিজ পানি অফস্প্রিং, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বা ছোট্ট শাবকের অত ছোট্ট বানরগুলো লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা কী করে লাফিয়ে লাফিয়ে যায় এবং তারা খেলাধুলো করে। অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার কোকিলাস হেল দ্য ডে, আর দূরে এবং কাছে অসংখ্য ডালের মধ্যে কোকিলা, কোকিলা মানে কোকিল পাখিগুলো, তারা গান গায় এবং গান গাওয়ার মাধ্যমে তারা আমন্ত্রণ জানাচ্ছে, অভ্যর্থনা করছে এই দিনটিকে। অতএব একেবারে ভোরের প্রারম্ভিক লগ্নে পাখিরা গান গাইছে এবং তাদের এই গানের কোলাহলে যেন মনে হচ্ছে তারা দিনটাকে অভ্যর্থনা করছে। অ্যান্ড টু দেয়ার পশ্চার্স ওয়েন্ট এভার স্লিপি কাউজ, আর পশ্চার মানে হচ্ছে এখানে তৃণভূমি বা চারণভূমি। আর যে যেহেতু সকালের একেবারে প্রারম্ভিক লগ্ন, সেই সময়ে যে গবাদি পশুগুলো, যে কাউগুলো ছিল, ওদের চোখে তখনও পর্যন্ত ঘুমের একটা ভাব ছিল। তো সেই রকম ঘুমসম্পন্ন কাউগুলোকে কী করছে, নিয়ে যাওয়া হচ্ছে তৃণভূমির দিকে। অ্যান্ড ইন দ্য শ্যাডোজ অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট by that hoar tree, so beautiful and vast, the water lilies spring like snow in must, and in the shadow, আর ওই যে ওদিকে ছায়াময় অঞ্চল যেখানে কিনা একটা বিস্তীর্ণ ছায়া প্রসারিত ছিল, অন দ্য ব্রড ট্যাঙ্ক, এবং এই ছায়াটা ছিল কার মধ্যে না, সামনে একটা বড় জলাশয় ছিল, সে জলাশয়ের ওপরে একটা বড় ছায়া বিস্তীর্ণ হচ্ছে, কাস্ট বাই দ্য হোয়ার ট্রি, অতএব হোয়ার নামে একটা গাছ ছিল, সেই গাছের ছায়াটা আস্তে আস্তে করে বিস্তীর্ণ রূপে প্রসারিত হয়েছিল জলাশয়ের উপরে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এবং এই ছায়াটা এতটা সুন্দর লাগছিল এবং এতটা বিস্তীর্ণময় অঞ্চল জুড়ে ছিল যে দ্য ওয়াটার লিলি স্প্রিং, যে সেই জায়গাতে আমাদের যে শালুক ফুল বা ওয়াটার লিলি, সেগুলো যেন খুব ব্যাপক পরিমাণে জন্মগ্রহণ করছে, বৃদ্ধি পাচ্ছে, লাইক স্নো ইন মাস্ট, যেন মনে হচ্ছে যে ফুলগুলো যেহেতু সাদা হয়, তো এই সাদা ফুলগুলো এমনভাবে জড়ো হয়ে ফুটে উঠছে যেন মনে হচ্ছে একগুচ্ছ বরফগুলোকে বা একগুচ্ছ স্নোকে যদি একসঙ্গে জড়ো করা হয়, যে রকমের সাদা রঙের আলোক স্ফুটন দেখা যায়, ঠিক সেই রকম ওই ফুলগুলোর মধ্য থেকেও একটা সাদা আলোক বিচ্ছুরণ প্রকাশ পাচ্ছে। এনমেস্ট মানে হচ্ছে জড়ো করা, অতএব একগুচ্ছ বরফকে যদি জড়ো করা হয়, সেখান থেকে যে সাদা রঙের বহিঃপ্রকাশ ঘটে, সেই বহিঃপ্রকাশটাকে কম্পেয়ার করা হচ্ছে কার মাধ্যমে না, এই ওয়াটার লিলির মাধ্যমে। বাট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডেয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, কিন্তু বিশ্বাস করো তোমরা, এই যে ক্যাজুরিনা গাছটা, এটা আমার হৃদয়ের কাছে আছে, খুব ভালোবাসি। কেন ভালোবাসি না, নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এটা যে খুব বড় বলে বা একটা দৈত্যাকৃতি বলে সেই জন্য কিন্তু ভালোবাসি না। তবে কেন ভালোবাসি না, বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কারণ আমরা এই গাছের নিচে একসঙ্গে খেলাধুলো করেছি। এবার আমরা বলতে কারা না, আমরা বলতে কবি এবং তার যে ভাই বোনেরা, তারা একসঙ্গে যখন ছোট্ট ছিল, চাইল্ডহুড ডেজ তারা স্পেন্ড করেছিল এই গাছের নিচে বসে। দ্য ইয়ার্স মে রুল, কিন্তু এখনও অনেকটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা সেই দিনগুলো থেকে আজকে আমরা অনেকটা দিন অতিক্রম করে চলে আসছি। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভড ওয়ান্স, ও প্রিয় সঙ্গীরা, এখানে সঙ্গীরা বলতে কারা না, আমাদের কবির যে সিবলিংস ছিল, ভাই বা বোন, তাদের কথা বলা হচ্ছে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ও আমার প্রিয় সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি সত্যিই তোমাদের ভালোবাসতাম। কীরকম, উইথ লাভ ইন্টেন্স, গভীর ভালোবাসা, অর্থাৎ এমন ভালোবাসা, ইন্টেন্সলি, এর যে ব্যাপকতা প্রচুর ছিল, সেই রকম ব্যাপকতা নিয়ে আমি কিন্তু তোমাদের ভালোবাসতাম। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আর একমাত্র তোমাদেরই জন্য এই গাছটা আমার কাছে প্রিয় হয়ে থাকবে। অতএব যেহেতু আমি তোমাদেরকে ভালোবাসতাম, যেহেতু তোমরা এই গাছের নিচে এসে খেলাধুলো করতে এবং তোমরা এই গাছের সঙ্গে সম্পৃক্ত, তাই তোমাদেরকে আমি ভালোবাসি এই গাছটার কারণে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে তোমাদের ভালোবাসার কারণে গাছটাও কিন্তু আমার কাছে সব থেকে প্রিয় হয়ে থাকবে।
ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস এক্সেলারাইজ। আর যেহেতু এই গাছটা সম্পৃক্ত হয়ে আছে, যুক্ত হয়ে আছে ইয়োর ইমেজেস, ইমেজ বলতে কি মেমোরি, তোমাদের যে মেমোরি স্মৃতি তার সঙ্গে যুক্ত আছে, এক্সেলারাইজ ইন মেমোরি, তাই এটাও কিন্তু বৃদ্ধি পাবে, এটাও কিন্তু চিরস্থায়ী হবে, মনে থেকে যাবে আমার মেমোরিতে। অতএব আমি যখন তোমাদের কথা মনে করব, সঙ্গে সঙ্গে গাছটার কথাও মনে করতে হবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইন্স। আর যতদিন না গরম চোখের জল ব্লাইন্ড মাই আইজ, আমার মন থেকে তোমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। হট টিয়ার্স বলতে তোমরা নিশ্চয়ই বুঝবে, যদি কেউ ক্রন্দন করে এবং সেই ক্রন্দনটার সময় যে জলটা বেরিয়ে আসে, জলটার কিন্তু উষ্ণতা গরম থাকে। অতএব এমন হতে পারে যে কবি হয়তো অনেক দিন ধরে ক্রন্দন করবে ওই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে, এবং তাদের স্মৃতিগুলোকে নিয়ে অনেক ভাবতেই থাকবে, ভাবতেই থাকবে, ফাইনালি একটা সময় হয়তো মৃত্যুতে পর্যবসিত হবে। অতএব যতদিন পর্যন্ত না সে মারা যাচ্ছে, ততদিন পর্যন্ত কবির মনে ওই গাছটা বেঁচে থাকবে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, লাইক দ্য সি ব্রেকিং অন সিঙ্গেল বিচ। ঠিক এই সময় কবি শুনতে পাচ্ছেন যে দূরে কোথাও একটা মর্মর ধ্বনি, এবং সেই ধ্বনিটা কীরকম না, মানুষ যখন মারা যায় সেই শোকাহত মানুষরা যেভাবে ক্রন্দন করে, ঠিক সেই রকম ক্রন্দনের আওয়াজ। ডার্জ লাইক মারমার মানে হচ্ছে না শোকাস্তব্ধ বা মৃত্যুর কারণে যে ক্রন্দনটা করা হয়ে থাকে, সেই মারমার বা সেই ক্রন্দন ধ্বনির কথা বলা হচ্ছে। অতএব কবি এখানে শুনতে পাচ্ছেন যে কোনো একটা জায়গা থেকে এরকম শোকাহত একটা মৃত্যুর কান্নার ধ্বনি বিড়বিড় আকারে বেরিয়ে আসছে। দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। এবং এই আওয়াজটা আমি শুনছি, যেন মনে হচ্ছে দূরে কোথাও একটা সমুদ্রের ঢেউ ভেঙে যাচ্ছে অন এ সিঙ্গেল বিচ। সিঙ্গেল মানে হচ্ছে নুড়ি পাথর এই রকমের, অতএব নুড়ি পাথরময় একটা সমুদ্রের তীর, সেই তীরের মধ্যে একটা ঢেউ ভেঙে যাচ্ছে, ফলে সেখান থেকে যেন একটা ক্রন্দন ধ্বনি ভেসে আসছে কবির মনে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। হ্যাঁ, বুঝতে পারছি, এটাই হচ্ছে আসলে ওই গাছটার ক্রন্দন ধ্বনি। অ্যান এরি স্পিচ, যেন সে অদ্ভুত রকমের ক্রন্দন করছে। দেখে হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। হ্যাপলি মানে সাডেনলি বা বাই চান্স, এবং সম্ভবত, অতএব সম্ভবত এমনও হয় যে দেখে হ্যাপলি সম্ভবত ওই যে আওয়াজটা দ্য আননোন ল্যান্ড মে রিচ, হয়তো এই আওয়াজটা পৌঁছে যাবে কোনো একটা অজানা জগতে। অতএব যে জগৎটা আমি বেঁচে আছি, সেই জগৎটাকে অতিক্রম করে মৃত্যুর পরে যে জগৎটা আছে, সেই জগতে হয়তো এই আওয়াজটা পৌঁছে যাবে। অতএব এই জায়গা থেকে যেন কবির মন একটু ভারাক্রান্ত, কবি উপলব্ধি করতে পারছেন যে না, জীবন কিন্তু চিরস্থায়ী নয়, তার সিবলিং, তার ভাই বোনেরা সবাই চলে গিয়েছে, তাকেও যেতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো তরু দত্ত খুব কম বয়সে মারা গিয়েছিল, এবং সেই জন্য বোধহয় তাকে বলা হয়ে থাকে বাংলার কিক্স বলা হয়ে থাকে। কিক্স যেমন খুব কম বয়সে মারা গিয়েছিল, এই তরু দত্ত সেও কিন্তু খুব কম বয়সে মারা গিয়েছিল। এবার আমরা আসবো লাস্ট স্ট্যান্জাতে, সত্যি খুব গুরুত্বপূর্ণ। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। যে ওই যে জগৎটা, যে মৃত্যুর পরের জগৎটা আননোন, ইয়েট ওয়েল নোন, কিন্তু তবুও প্রত্যেকের কাছে পরিচিত, কারণ প্রত্যেকেই জানে যে মৃত্যু একটা সময় হবেই, এবং মৃত্যুর পরে একটা নতুন জগতে যেতে হবে। অতএব ওই জগৎটা সম্পর্কে আমাদের কোনো তথ্য নেই, কিন্তু তবুও আমরা বাহ্যিক দিক থেকে জানি দ্য আই অফ ফেথ। যারা বিশ্বাসী, যারা ধর্মে বিশ্বাস করে, যারা পরলোকে বিশ্বাস করে, তাদের কাছে কিন্তু ওই জগৎটা চিরপরিচিত। ওহ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। ওহ, তোমরা বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাচ্ছি, ওই ক্রন্দন ধ্বনির আওয়াজটা শুনতে পাচ্ছি, ফার অ্যান্ড ফার অ্যাওয়ে, যেন অনেক অনেক দূর থেকে ভেসে আসছে আমার কানের মধ্যে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, কোনো একটা অজানা দূরবর্তী একটা জায়গা থেকে। বাই মেনি এ শেল্টার বে, অথবা কোনো একটা সমুদ্রের যে উপকূল, সেই উপকূল থেকে এই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। অতএব হতে পারে কোনো একটা অজানা জায়গাতে আমি বসে আছি, বা কোনো একটা অজানা সমুদ্রের তীরে বসে আছি, আর সেই জায়গা থেকে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, মৃত্যুর হাতছানি আমি শুনতে পাচ্ছি। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ
cave the water wraith, and waves gently kissed the classic shore of France and Italy. When slumbered in his cave the water wraith. এবং এই আওয়াজটা আমি কেন শুনতে পাচ্ছি? না স্লাম্বার করছে, একেবারে চির ঘুমে নিমজ্জিত। কে? না দ্য ওয়াটার রেথ। ওয়াটারটাকে কম্পেয়ার করা হচ্ছে একটা দৈত্যের সঙ্গে, যে সমুদ্র এখন খুব শান্ত, তার মধ্যে কোনো উত্তাল ভাব নেই, এবং এইরকম একটা অবস্থায় হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, যখন কিনা সমস্ত জলরাশি তার গুহার মধ্যে, গুহা বলতে কাকে বোঝাচ্ছে? না সমুদ্রটাকেই। অতএব যখন কিনা সমগ্র জলরাশি এই সমুদ্রের মধ্যে চিরনিদ্রায় নিমজ্জিত, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি, আর সেই সময় হালকা মৃদুমন্দ ঢেউগুলো বয়ে যায় এবং তাদের চুম্বন করছে দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি, ফ্রান্সের বা ইটালির কোনো একটা উপত্যকাকে চুম্বন করছে। বিনিথ দ্য মুন, সন্ধ্যার পরে রাত্রিতে, অতএব চাঁদের আলোতে এই জলরাশিগুলো ওই ক্লাসিক শোর, অতএব ফ্রান্স ও ইটালির যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে চুম্বন করছে। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, তাদের মনে হচ্ছে আমাদের পৃথিবীটা ঘুমিয়ে আছে, কীরকম না ট্রান্সড, একটা মোহমুগ্ধের মধ্যে ঘুমিয়ে আছে। ইন এ ড্রিমলেস সুন, এটা মনে হচ্ছে একেবারে স্বপ্নহীন গভীর ঘুমের মধ্যে আবদ্ধ। ড্রিমলেস মানে হচ্ছে স্বপ্নহীন, সুন মানে মূর্ছা, অর্থাৎ গভীর একটা মূর্ছার মধ্যে আবদ্ধ আমাদের পৃথিবী। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, আর প্রত্যেকটা বার কিন্তু ওই মিউজিকটাকে আমি শুনতে পাচ্ছি। অতএব কবি বলছেন যে যখন আমাদের এই পুরো পৃথিবীটা শান্ত হয়ে আছে, যেন সমুদ্রের ঢেউ নেই, সেই রকম সময় আমি কিন্তু ওই ওই দূরবর্তী অঞ্চল থেকে বয়ে আসা আওয়াজটা শুনতে পাচ্ছি, যে কিনা আমাকে বলছে যে তোমাকে অবশ্যই একটা সময় যেতে হবে সেই পরপারে। বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাপ্লাইন, দাই ফর্ম ও ট্রি, আর আমার মনের চক্ষুতে আর মানস চক্ষুতে রোজ জাগ্রত হচ্ছে কি? এ ফর্ম, একটা স্ট্রাকচার, সাবলাইম, অনেকটা উঁচু মানের একটা স্ট্রাকচার, একটা আকৃতি, একটা অবয়ব তৈরি হচ্ছে। কার অবয়ব? দাই ফর্ম ও ট্রি, ও ক্যাজুরিনা ট্রি, তোমারই একটা অবয়ব, তোমারই একটা পিকচার আমার মনের মধ্যে তৈরি হচ্ছে। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই সদি, যেহেতু আমি তোমাকে দেখেছিলাম আমার যৌবনকালে। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, নেটিভ মানে হচ্ছে অঞ্চল বোঝায়, এবং ক্লাইম মানে হচ্ছে ক্লাইমেট। অতএব কবি তাকে দেখেছিল তার নিজের ঘরের মধ্যে, ঘরের কাছে দেখেছিল। অতএব তার ফলে কবির পক্ষে সম্ভব হয়েছে ওই গাছটাকে পূর্ণাঙ্গ রূপে তার মনের মধ্যে অঙ্কন করা। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে ইনটু দাই অনার, দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে ইনটু দাই অনার, সেই জন্য আই ফেন, আমি খুব গর্ব অনুভব করি। কেন? উড কনসিক্রেট, উৎসর্গ করা, কনসিক্রেট মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, এ লে একটা ভার্স, একটা কবিতা আমি উৎসর্গ করতে চাইছি, আনটু দাই অনার, তোমার সম্মান রক্ষার্থে। অর্থাৎ আমি যদি তোমার সম্মান রক্ষার্থে একটা কবিতা লিখতে পারি এবং তাই উৎসর্গ করতে পারি, সত্যি আমি খুব গর্বিত হব। ট্রি beloved of those who now in blessed sleep for us sleep, ও গাছ, সত্যিই কিন্তু আমি উৎসর্গ করতে চাই, কারণ beloved of those, কারণ তুমি খুব প্রিয় ছিলে ওই সমস্ত লোকেদের কাছে, who now in blessed sleep, যারা কিন্তু এখন বেঁচে নেই, যারা কিনা স্বর্গের মধ্যে ঘুমিয়ে আছে, তারা আশীর্বাদ স্বরূপ স্বর্গের মধ্যে ঘুমিয়ে আছে। ফর ইয়ার রিপোজ, হ্যাঁ তারা ইটার্নালি, ইয়া মানে হচ্ছে ইটার্নালি, চিরন্তন তারা কিন্তু বিশ্রামে আবদ্ধ। অতএব ওই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যেই কিন্তু আমি তোমাকে মনে রাখছি, এবং তোমার যে স্মৃতিগুলো একমাত্র বেঁচে আছে ওই সমস্ত মানুষের জন্য যারা তোমাকে অনেক ভালোবাসতো, এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার উদ্দেশ্যে একটা খুব সুন্দর কবিতা লিখব। ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, হ্যাঁ ওই সমস্ত ভাই বোনেরা যাদের সঙ্গে আমি খেলাধুলো করতাম, ডিয়ারার ছিল, তারা অনেক অনেক প্রিয় ছিল। লাইফ টু মি, আমার জীবনের থেকে তারা অনেক বেশি প্রিয় ছিল। অ্যালাস ওয়ার দে, সত্যিই তারা কিন্তু এই রকমের ছিল একটা সময়, দুর্ভাগ্য এখন তারা কিন্তু কেউ আর বেঁচে নেই। মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ,
নিশ্চিতভাবে দাও বি নাম্বার, নাম্বার মানে কাউন্টেড, তোমাকে অবশ্যই পরিগণিত করা হবে। হোয়েন মাই ডেজ আর ডান উইথ, যখন আমার জীবন থাকবে না, যখন আমার সমগ্র দিন ঘনিয়ে আসবে, আমি চলে যাব, উইথ ডেথলেস ট্রিজ, ওই সমস্ত মৃত্যুহীন গাছের সঙ্গে তোমাকেও কাউন্ট করা হবে, তোমাকেও পরিগণিত করা হবে, তোমাকেও খ্যাতি দেওয়া হবে, তোমাকেও উপযুক্ত সম্মান দেওয়া হবে, যখন কিন্তু আমি বেঁচে থাকবো না। একমাত্র আমার এই কবিতার কারণে তুমি সম্মানিত হবে। লাইক দোজ ইন বড়ডেল, ঠিক ওই গাছগুলোর নাই যে গাছগুলো বর্তমানে বড়ডেলে আছে। এটা হচ্ছে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে অবস্থিত একটা অঞ্চল, এবং এখানে থাকা গাছগুলোকে নিয়ে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনেক কবিতা লিখেছিল। ফলে সেই কবিতাগুলোর জন্য এই বড়ডেল জায়গার গাছগুলো আজ অবধি বেঁচে আছে এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে বেঁচে আছে। আমাদের কবি বলছেন যে যেমন ওয়ার্ডসওয়ার্থ এই বড়ডেল নামক জায়গায় থাকা গাছগুলোকে অমর করেছিল, আমার এই কবিতা, আমার এই লে, আমার এই ভার্স, এই যে ক্যাজুরিনা ট্রি, এটাকেও অমর করে দেবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল fear, trembling, hope, and death, the skeleton, under whose awful branches, awful মানে হচ্ছে অ ইন্সপায়ারিং, মানে একেবারে মোহমুগ্ধকারী, প্রাণবন্ত যে গাছের ডালগুলো ছিল, সে গাছগুলোর ডালের নিচে লিঙ্গার করে আছে, আজও অবধি বিদ্যমান। কীরকম না, পেল ফিয়ার, বিবর্ণ ভয়, ট্রেম্বলিং হোপ, যে ভয়টা কিনা অনেক সময় আমাদের যে হোপ বা আশা বা আকাঙ্ক্ষা তাকে কম্পিত করে তোলে। ডেথ দ্য স্কেলিটন, এমনকি সেখানে রয়েছে অসংখ্য মৃত্যু, যে মৃত্যুটার ফলে শুধুমাত্র অবশিষ্টাংশ হিসাবে আমাদের মেরুদণ্ড বা হাড় বা স্কেলিটন থাকে। অতএব এই গাছের নিচে সহজ করে বললে বলা যায় যে আমাদের কবি খুব নস্টালজিক হয়ে যাচ্ছেন এবং কবি ভাবছেন যে গাছের নিচে যেন ভয় রয়েছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, মৃত্যু আছে, স্কেলেটন আছে, সে সমস্ত কিছুই যেন একটা সময় হয়তো এই যে ক্যাজুরিনা ট্রি সেখানেও পাওয়া যাবে। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং টাইম সেখানে উপস্থিত হবে একটা ছায়া হিসাবে। অতএব এই টাইমটা আস্তে আস্তে করে ইতিহাসের যে পাতায় নিমজ্জিত হবে, টাইমটা আস্তে আস্তে করে মহাকালের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। অ্যান্ড দো উইক দ্য ভার্স উড দাই বিউটি ফেন, কিন্তু বিশ্বাস করো যদিও খুব দুর্বল আমার এই লেখাটা, তো কবি বলছেন যে হ্যাঁ, আমার লেখাটা হয়তো খুব উচ্চমানের নয়, খুব গুণমানের সেরা নয়, খুব দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেন, কিন্তু বিশ্বাস করো তোমার যে বিউটি, তোমার সৌন্দর্যটাকে খুব প্রাউডলি, গর্বের সঙ্গে এটা বয়ে নিয়ে যাবে। ও ফেন রিহার্স, সত্যি করে বলছে অনেকটা গর্বের সঙ্গে তোমার এই সৌন্দর্যকে ক্যারি করে নিয়ে, এই রিহার্স মানে হচ্ছে বহন করা, ক্যারি করে নিয়ে যাওয়া। মে লাভ ডিফারেন্টলি ফ্রম অবলিভিয়ন স্কার্স, হয়তো আমার এই কবিতাকে তোমাকে কী করবে, বাঁচিয়ে রাখবে। কার এগেনস্টে, না অবলিভিয়ন স্কার্স, অতএব যে মহাকাল, যে ভুলে যাওয়ার যে প্রবণতা, তার হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে আমাদের এই কবিতা। অতএব এই কবিতাটা এই পুরো গাছটাকে বাঁচিয়ে রাখবে। অতএব যতদিন এই কবিতা মানুষজন পড়বে, ততদিন পর্যন্ত এই গাছটা বেঁচে থাকবে।